বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে সুস্থ রেখেছেন, আজকের ক্লাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন এবং পাশাপাশি তোমাদেরকেও সুস্থ রেখেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, তোমাদের আজকের জীববিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি সাজানো হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। জীববিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় এবং আজকে আলোচ্য বিষয় পুং গ্যামেট সৃষ্টি প্রক্রিয়া ফর ডেভেলপমেন্ট অফ মেইল গ্যামেট। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। এই ছবিতে তোমরা যেটি চিহ্নিত করা আছে একটু চিন্তা করে নাও, ভেবে নাও, বুঝতে পারছো কিনা। একটু চিন্তা করলেই তোমরা বুঝতে পারবে আমরা আজকের বিষয়টা কি। আজকে আলোচ্য বিষয় থেকে তোমরা যা শিখতে পারবে শিখন ফল হিসাবে পাবো এক্সাইন কি, ইনটাইন, জার্ম পোর, ট্যাপেটাম, পোলেন টিউব এবং তোমার পোলেন টিউব, পোলেন ট্যাট্রাড সম্পর্কে জানতে পারবে। আরও জানতে পারবে পলিনিয়াম কাকে বলে। এবং সবশেষে আমরা যে বড় বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ডেভেলপমেন্ট অফ মেইল গ্যামেট, অর্থাৎ পুং গ্যামেট সৃষ্টি প্রক্রিয়া বা শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়া। তো আজকের চ্যাপ্টারটি আসলে উদ্ভিদ প্রজনন বা প্ল্যান্ট রিপ্রোডাকশন থেকেই। তো আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়গুলো তোমরা এখান থেকে শিখতে পারবে। তো প্রথমেই আমরা আসি যে এক্সাইন কি। এখানে আমি শিখন ফলে তোমরা যা দেখতে পাচ্ছ ডেভেলপমেন্ট অফ মেইল গ্যামেট, এটি ছাড়া আর সবগুলোই কিন্তু জ্ঞানমূলক এবং অনুধাবনের প্রশ্ন। আর এটি হচ্ছে ডেভেলপমেন্ট অফ মেইল গ্যামেট বা পুং গ্যামেট সৃষ্টি প্রক্রিয়া, এবং সাথে সাথে এটাকে একটু চেঞ্জ করে পুং গ্যামেটোফাইটের বিকাশ বা পরিস্ফুটন এভাবেও আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি ব্যাখ্যা করছি। যেমন এক্সাইনটা হচ্ছে যে পরাগরেণু, একটা পরিণত পরাগরেণুর যে ত্বকটা থাকে সেটা দুটো স্তরে বিভক্ত। বাইরের স্তরটা হচ্ছে কিউটিনযুক্ত, শক্ত, দৃঢ়তা সম্পন্ন এবং অসংখ্য রন্ধ্রযুক্ত। তাহলে এই স্তরটাকে অর্থাৎ বহিঃস্তরটাকে বলা হয় এক্সাইন। তার মানে হচ্ছে পরাগরেণুর বহিত্বককেই বলা হয় এক্সাইন। ত্বকটা দুটো অংশে বিভক্ত, বহিত্বক, অন্তত্বক। যেটি বহিত্বকে যে বৈশিষ্ট্যগুলো সেটি হচ্ছে এটি শক্ত, কিউটিনযুক্ত, ছিদ্রময়, অস্থিতিস্থাপক এবং কঠিন। তাহলে এটিকেই বলা হয় এক্সাইন। আর ইনটাইন হচ্ছে ঠিক পরাগরেণুর যে প্রাচীরটা আমরা বলছি যে দুটো স্তর থাকে, বহিত্বকটা আমরা বলছি এক্সাইন, ঠিক অন্তত্বককেই বলা হয় ইনটাইন। আমি যদি সাজিয়ে বলি তাহলে হচ্ছে পরাগরেণুর ত্বকের ভেতরের পাতলা সেলুলোজ নির্মিত রন্ধ্রবিহীন স্থিতিস্থাপক নমনীয় অংশকে বলা হয় ইনটাইন বা অন্তত্বক। বুঝতে পেরেছ নিশ্চয়ই। তাহলে এক্সাইন এবং ইনটাইন হচ্ছে পরাগরেণুর ত্বক, যেটা বাইরেরটা হচ্ছে এক্সাইন, ভেতরেরটা হচ্ছে ইনটাইন। এক্সাইন হচ্ছে শক্ত, কঠিন, অনমনীয়, অস্থিতিস্থাপক। ইনটাইনটা হচ্ছে ঠিক বিপরীত, নমনীয়, স্থিতিস্থাপক, রন্ধ্রবিহীন এবং সেলুলোজ নির্মিত। ঠিক আছে, এবারে আসি আমরা জার্ম পোর হচ্ছে আমরা একটু আগেই বলেছিলাম যে এক্সাইন রন্ধ্রময়। এক্সাইনের মধ্যে যে রন্ধ্রগুলো আছে এগুলোকেই বলা হয় জার্ম পোর। তারপর হচ্ছে আমরা ট্যাপেটামটা হচ্ছে
আমরা জানি যে পরাগরেণুটা আসে পরাগরেণু মাতৃকোষ থেকে, পরাগরেণু মাতৃকোষটা আছে পরাগধানী থেকে, তাহলে পরাগথলি থেকে, এবং পরাগথলিটা থাকে পরাগধানীর অভ্যন্তরে। এখন পরাগধানীর যে প্রাচীর, সেই প্রাচীরের ভেতরের স্তরটাকে বলা হয়, আবরণটাকে বলা হয় তোমার ট্যাপেটাম, এবং ট্যাপেটাম বিগলিত হয়ে সাধারণত পরাগরেণুর পুষ্টি প্রদান করে। নেক্সট হচ্ছে পোলেন টিউব বা পরাগ নালিকা। একটা পরিণত পরাগরেণু যখন স্ত্রীকেশরের গর্ভমুণ্ডে নিত হয়, সে সময় গর্ভমুণ্ডে নিত হওয়ার পরে সেখানে ইনটাইন একটা লম্বা নালিকাকার গঠন সৃষ্টি করে জার্ম পোর্ট দিয়ে সে একটা বেরিয়ে যায় এবং গর্ভদণ্ডে প্রবেশ করে একটি নলাকার গঠন সৃষ্টির মাধ্যমে, সেই নলাকার গঠনটাকেই বলা হয় পোলেন টিউব। তার মানে হচ্ছে ইনটাইন নলাকার গঠন সৃষ্টির মাধ্যমে জার্ম পোর্ট দিয়ে ডিম্বক গর্ভদণ্ডে প্রবেশ করে এবং ডিম্বক অভিমুখে যাত্রা করে, এবং এই যে নলাকার গঠনটা তৈরি করে, সেই নলাকার গঠনটি হচ্ছে পোলেন টিউব বা পরাগ নালিকা। এটি আসলে তৈরি হয় থেকে ইনটাইন থেকে। পোলেন ট্যাট্রাড হচ্ছে সাধারণত পরাগরেণু মাতৃকোষ থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, এবং সেই 4টি হ্যাপ্লয়েড পরাগরেণু প্রথমে সংলগ্ন থাকে, পরে ম্যাচুরিটির সাথে সাথে তারা আলাদা হয়ে যায়। এই 4টা পরাগরেণুকে একসাথে বলা হয় পোলেন ট্যাট্রাড। যেহেতু 4টা থাকে সেজন্য এটাকে বলা হয় পোলেন ট্যাট্রাড। এবার আসো পলিনিয়াম আর ট্যাট্রাড খুব কাছাকাছি শব্দ। পলিনিয়াম হচ্ছে কিছু কিছু ফ্যামিলি আছে প্ল্যান্টের মধ্যে, যে কিছু কিছু পরিবারের সদস্য বা অনেক প্ল্যান্টের মধ্যে দেখা যায় যে এই যে পোলেন বা পরাগরেণুগুলো একসাথেই থেকে যায়, আলাদা থাকে না। এখানে তো আমরা বলছি যে পোলেন ট্যাট্রাডের ক্ষেত্রে তারা প্রথম অবস্থায় সংলগ্ন থাকে কিন্তু পরবর্তীতে আলাদা হয়ে যায়, এবং ওই আলাদা পরাগরেণুগুলোকে বলা হয় ট্যাট্রাড। কিন্তু পলিনিয়াম হচ্ছে যে কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে দেখা যায় যে পরাগরেণুগুলো আলাদা হয় না, একসাথেই থাকে, পার্মানেন্টলি একসাথে থাকে। একসাথে থেকে একটা যে বিশেষ গঠন তৈরি করে তাকেই বলা হয় পলিনিয়াম। কাজেই পলিনিয়াম এবং পোলেন ট্যাট্রাড খুব কাছাকাছি বিষয়। এবারে আমরা চলে যাব বড় প্রশ্ন, ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেট। এটি হচ্ছে তোমার একটা বড় প্রশ্ন, এবং তোমাদের এখানে সেটি দেওয়া হয়েছে যে এটা হচ্ছে একটা পরাগধানী থেকেই তৈরি হয় পরাগরেণু, এবং পরাগরেণু থেকে পুংগ্যামেট, এবং পুংগ্যামেট তো তোমাদেরকে বুঝতে বলেছিলাম, তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই বুঝে গেছো। যে এখন মিলিয়ে নাও যে তোমার ধারণা আর আমার ধারণাটা যদি সেম হয় তাহলে তুমি কারেক্ট। হ্যাঁ, এটি হচ্ছে পুংগ্যামেট। তাহলে এখান থেকে পরাগধানী থেকে আসছে পরাগরেণু থেকে আসছে পুংগ্যামেট, আর এই পুংগ্যামেট সৃষ্টি প্রক্রিয়াটাই হচ্ছে ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেট বা পুংগ্যামেট সৃষ্টি প্রক্রিয়া অথবা শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়া। এখন আমরা চলে যাচ্ছি শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়ায়। এটি একটি চিত্র নির্ভর প্রশ্ন, সেজন্য আমরা প্রথমেই চিত্র এঁকে তারপর বোঝাবো এটা। এখানে আমরা প্রথমেই যে ছবিটা আমরা আঁকবো এটি তোমাদের দেয়া হবে উদ্দীপক হিসাবে, এবং এটি অংশ বিশেষ, সবটা দেয়া হবে না। তাহলে আমরা এখানে প্রথমেই পরাগরেণু কিছুটা কণ্টকিত থাকে, তাহলে এটা হচ্ছে পরাগরেণু। এই পরাগরেণু কিভাবে তৈরি আমরা পরে বলছি। তাহলে পরাগরেণুটা যখন গর্ভমুণ্ডে স্থাপিত হয়, স্ত্রীকেশরের গর্ভমুণ্ডে যখন স্থানান্তরিত হয়, তখন সেখানে পরাগরেণুর
ইনটাইন এই ধরনের একটা নালিকাকার গঠন সৃষ্টি করে। তাহলে এটি হচ্ছে বাইরের ত্বকটা, এটা হচ্ছে এক্সাইন। আর ভেতরে যেটা এটি হচ্ছে ইনটাইন। আমরা যেটি আলোচনা করেছি, এখানে পরাগরেণুর ভেতরে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটি এখানে অসম বিভাজনে বিভক্ত হয়। অসম বিভাজনের মাধ্যমে একটি ছোট নিউক্লিয়াস এবং একটি বড় নিউক্লিয়াসে পরিণত, অর্থাৎ নিউক্লিয়াসটি দুটি অসম খণ্ডে বিভক্ত হয়, একটি বড় একটি ছোট। তাহলে বড় নিউক্লিয়াসটিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস বা পোলেন টিউব। বা পরাগ পোলেন সরি নালিকা নিউক্লিয়াস, এটাকে পোলেন টিউব হচ্ছে নিচেরটা, পোলেন নিউক্লিয়াস বলা হয় বা নালিকা নিউক্লিয়াস, টিউব নিউক্লিয়াস। আচ্ছা, আর এটিকে বলা হয় জনন নিউক্লিয়াস। তাহলে আমরা বলছি যে যে দুটো পরাগরেণুর যে নিউক্লিয়াসটি সেটি দুটি অসম খণ্ডে বিভক্ত হয়, একটি বড় একটি ছোট। বড়টাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস এবং ছোটটিকে বলা হয় জনন নিউক্লিয়াস। পরবর্তী স্টেপে এটা আমরা বলছি যে এটা হচ্ছে পরাগরেণু। আর এখানে এটা এই যে এটা এখানে নালিকাকার গঠন তৈরি করলো ইনটাইন, এটাকে বলা হয় পরাগ নালিকা বা পোলেন টিউব। আচ্ছা, এখন পরবর্তী স্টেপ, এখানে পরাগ নালিকা সৃষ্টি হলো। এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার চিত্র। এবারে তৈরি হবে, এবারে নেক্সট স্টেপে পরাগ নালিকার ভেতরে প্রবেশ করবে জনন নিউক্লিয়াস, এবং জনন নালিকা নিউক্লিয়াসটা প্রথমে প্রবেশ করবে, তারপর তার নেতৃত্বে প্রবেশ করবে জনন নিউক্লিয়াস। তাহলে আমরা সেই ছবিটা আঁকছি। এখানে নালিকা নিউক্লিয়াসের নেতৃত্বে, এটা 3 নাম্বার চিত্র, এখানে পরাগ নালিকাটা স্পষ্ট করে দেখানো হয়েছে। পরাগ নালিকা, এখানে নালিকা নিউক্লিয়াস প্রবেশ করলো, নালিকা নিউক্লিয়াস, আর পেছনে পেছনে জনন নিউক্লিয়াস। এটি হচ্ছে জনন, এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস, আর এটি হচ্ছে জনন নিউক্লিয়াস। আচ্ছা, এরপর পরবর্তীতে যখন পরাগ নালিকা গর্ভদণ্ডের ভেতর দিয়ে আস্তে আস্তে ইয়েতে পৌঁছায় তোমার, তখন সেখানে পুংগ্যামেটটা তৈরি হয়। এটা আমরা আলাদা করে আঁকবো।
এটা 3 নম্বর চিত্র। এখানে পরাগনালিকা এবং জনন নিউক্লিয়াস দেখানো হয়েছে। জনন নিউক্লিয়াস এবং নালিকা নিউক্লিয়াস যে পরাগনালিকায় অভ্যন্তরে অবস্থান করছে সেটি দেখানো হয়েছে। আর এখানে আমরা দেখাবো যে যখনই পরাগনালিকা চলে যায় বা প্রবেশ করে, তোমার পরাগনালিকা যখন ডিম্বক রন্ধ্রের কাছাকাছি পৌঁছায়, ঠিক সে সময়ে নালিকা নিউক্লিয়াস অপরিবর্তিত থাকে। নালিকা নিউক্লিয়াসের তেমন কোনো পরিবর্তন হয় না, কিন্তু জনন নিউক্লিয়াস দুটি খণ্ডে বিভক্ত হয়। এখানে সমখণ্ডে বিভক্ত হয়, দুটি সমখণ্ডে বিভক্ত হয় এবং এগুলোই হচ্ছে এবং সাইটোপ্লাজমিক পর্দা দ্বারা পরিবেষ্টিত হয়ে এটাই হচ্ছে পুং গ্যামেট। তাহলে এই হচ্ছে পুং গ্যামেট, এটি হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এটি হচ্ছে পরাগনালিকা। এবং এখানে যেটি দেখানো হচ্ছে এটা 4 নম্বর চিত্র। এটা হলো পুং গ্যামেট সৃষ্টি দেখানো হয়েছে, প্লাস সম্পূর্ণ গঠনটাকে বলা হয় গ্যামিটোফাইট। পুরো গঠনটা হলো গ্যামিটোফাইট। আচ্ছা, তাহলে এখানে আমরা চিত্র দেব নিচে। পুং গ্যামেট সৃষ্টির বিভিন্ন পর্যায়। তোমরা ঠিক ফাইনাল পরীক্ষায় এভাবে চিহ্নিত করবে বক্সের ভেতরে তাহলে এখন আমরা পূর্ণাঙ্গভাবে বিষয়টি আবার ব্যাখ্যা করছি। এটা আমাদের চিত্র কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের প্রশ্নটা হলো যে তোমাকে মনে করো এই চিত্রটা আংশিক দিয়ে দিতে পারে, পুং গ্যামেট লেখা থাকবে না, এটাই আমি বাড়ির কাজ দেবো, অন্যভাবে যেগুলো লিখে ওগুলো মুছে দেব। তাহলে এখন আসো যে আমরা ব্যাখ্যা করছি যে পুংকেশর চক্রের পরাগধানীর অভ্যন্তরে থাকে পরাগথলি। পরাগথলির অভ্যন্তরে তৈরি হয় এক পর্যায়ে, ক্রমবিকাশে এক পর্যায়ে তৈরি হয় পরাগরেণু মাতৃকোষ। আর পরাগরেণু মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড। পরাগরেণু মাতৃকোষের মধ্যে মিওসিস কোষ বিভাজন ঘটে এবং এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে পরাগরেণু মাতৃকোষ, প্রত্যেকটি পরাগরেণু মাতৃকোষ 4টি হ্যাপ্লয়েড পরাগরেণু গঠন করে। আর এই হ্যাপ্লয়েড পরাগরেণুই হচ্ছে পুং গ্যামেট সৃষ্টির প্রথম কোষ। তাহলে পরাগরেণু সৃষ্টির পর এটি যখন বিকশিত হয় বা পরিণত হয়, সে পরিণত পরাগরেণু গর্ভমুণ্ডে নিতে হয়। গর্ভমুণ্ডে যাবার পরে পরাগরেণুর ইনটাইন একটি নালিকাকার গঠন সৃষ্টি করে এবং জার্মপোরের মধ্য দিয়ে, জার্মপোর হচ্ছে এই এক্সাইনের যে ছিদ্রপথ, জার্মপোরের মধ্য দিয়ে সে নালিকাকার গঠন সৃষ্টি করে গর্ভদণ্ডে প্রবেশ করে। ঠিক তার প্রাক্কালে নিউক্লিয়াস দুটি অসম খণ্ডে বিভক্ত হয়। এই নিউক্লিয়াসটা দুটো অসম খণ্ডে বিভক্ত হয়। বড় নিউক্লিয়াসটিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস এবং ছোটটিকে বলা হয় জনন নিউক্লিয়াস। অর্থাৎ রেড কালার দিয়ে যেটা দেখানো হয়েছে এটা জনন নিউক্লিয়াস, আর ব্লুইশ কালার দিয়ে যেটা দেখানো হয়েছে সেটি হচ্ছে নালিকা নিউক্লিয়াস, বড়টি নালিকা নিউক্লিয়াস। পরবর্তী পর্যায়ে এই নালিকা নিউক্লিয়াসের নেতৃত্বে জনন নিউক্লিয়াস পরাগনালিকায় প্রবেশ করে। যখন পরাগনালিকায় প্রবেশ করে এই সময় পরাগনালিকা ডিম্বক অভিমুখে যাত্রা করে। এখন
তোমরা নিশ্চয়ই দেখেছো যে জবা ফুলের প্র্যাকটিক্যালিং তোমরা স্কুলে দেখেছো, কলেজেও যারা প্র্যাকটিক্যাল করতে পেরেছো, সুযোগ পেয়েছো তারা দেখেছো, বিশেষ করে সেকেন্ড ইয়ার যারা তারা দেখেছো যে পরাগ গর্ভদণ্ডটা অত্যন্ত সূক্ষ্ম, সুতার ন্যায়। এত সূক্ষ্ম একটা নালীর মধ্য দিয়ে আরেকটা নালী যখন প্রবেশ করে তখন সেটি অবশ্যই জটিল ব্যাপার। সেজন্য পরাগ নালিকার শীর্ষদেশ থেকে এক ধরনের পিচ্ছিল পদার্থ খরিত হয়। এই পিচ্ছিল পদার্থ পরাগ নালিকার ডিম্বকমুখী গমনকে সহজতর করে, অর্থাৎ সহজেই পরাগ নালিকা ডিম্বকের কাছাকাছি যেতে পারে। এক পর্যায়ে যখন পরাগ নালিকা ডিম্বক রন্ধ্রের কাছাকাছি পৌঁছায় অথবা ডিম্বক ত্বককে স্পর্শ করে, তখন দেখা যায় যে নালিকা নিউক্লিয়াসের নেতৃত্বে অলরেডি তো জনন নিউক্লিয়াস প্রবেশ করেছে এবং পরাগ নালিকা যতটুকু ডিম্বকের দিকে যাচ্ছে এরাও কিন্তু সেভাবে এগিয়ে যাচ্ছে। যখন পরাগ নালিকা ডিম্বক রন্ধ্রের কাছাকাছি পৌঁছায় অথবা ডিম্বক ত্বককে স্পর্শ করে, ঠিক তখন নালিকা নিউক্লিয়াস অপরিবর্তিত থাকলেও জনন নিউক্লিয়াস দুটি সমখণ্ডে বিভক্ত হয় এবং এই দুটি নিউক্লিয়াস সম আকৃতির এবং তারা দ্রুত সাইটোপ্লাজমিক পর্দা দ্বারা পরিবেষ্টিত হয়ে কোষীয় আচরণ প্রদর্শন করে। তখন এই কোষ দুটিকেই বলা হয় পুংগ্যামেট বা শুক্রাণু। এখানে শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়া সমাপ্ত হয়। এখন তোমার প্রশ্নটা আসতে পারে পুংগ্যামিটোফাইট, গ্যামিটোফাইটের এটা পুংগ্যামিটোফাইটের বিকাশ আসতে পারে। তাহলে পুংগ্যামিটোফাইট আসলে তখন তোমাকে আরেকটা লাইন বেশি বলতে হবে এবং সেটি হচ্ছে এটা হচ্ছে 4 নাম্বার চিত্র। তাহলে পুংগ্যামিটোফাইট এখানে আমাদেরকে ফিনিশিংটা টানতে হবে এইভাবে যে নালিকা নিউক্লিয়াস, পুংগ্যামেট, পরাগ নালিকা, এক্সাইন এবং ইন্টাইন সমন্বিত সম্পূর্ণ গঠনকে সামগ্রিকভাবে বলা হয় পুংগ্যামিটোফাইট। তাহলে এভাবেই পুংগ্যামিটোফাইটের বিকাশ ঘটে। আমি আবার প্রথম থেকে বলছি যে পরাগ নালিকা পরাগথলি থেকে মিওসিস কোষ বিভাজনের পরাগ মাতৃকোষ থেকে বা পরাগ রেণু মাতৃকোষ থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে পরাগ রেণু সৃষ্টি হয়। আর প্রত্যেকটা পরাগ রেণু মাতৃকোষ থেকে 4টা পরাগ রেণু সৃষ্টি হয় যা হ্যাপ্লয়েড। পরাগ রেণু মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড। কাজেই এই পরাগ রেণুই হচ্ছে পুংগ্যামেট সৃষ্টির প্রথম পর্যায়। তাহলে পরাগ রেণু যখন পরিণত পরাগ রেণু গর্ভমুণ্ডে নীত হয় তখন পরাগ রেণুর যে নিউক্লিয়াস সেটি অসম খণ্ডে বিভক্ত হয়। একটি বড়টিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, ছোটটিকে বলা হয় জনন নিউক্লিয়াস। এরপর ইন্টাইন একটি নলাকার গঠন সৃষ্টির মাধ্যমে জার্মপোরের ভেতর দিয়ে গর্ভদণ্ডে প্রবেশ করে। গর্ভদণ্ডে প্রবেশের পর নালিকা নিউক্লিয়াসের নেতৃত্বে জনন নিউক্লিয়াসও এই পরাগ নালিকার ভেতরে প্রবেশ করে। পরাগ নালিকা আস্তে আস্তে গর্ভদণ্ডের ভেতর দিয়ে ডিম্বক অভিমুখে যাত্রা করে। এ সময় পরাগ নালিকার শীর্ষদেশ থেকে বা পোলেন টিউবের শীর্ষদেশ থেকে এক ধরনের পিচ্ছিল পদার্থ খরিত হয় এবং এই পিচ্ছিল পদার্থের ক্ষরণের ফলে পরাগ নালিকার যে ডিম্বক অভিমুখী যাত্রা সেটি সহজতর হয়। এভাবে পরাগ নালিকা অগ্রসর হতে হতে যখন পরাগ নালিকা ডিম্বক রন্ধ্রের কাছাকাছি পৌঁছায় অথবা ডিম্বক ত্বককে স্পর্শ করে, ঠিক সেই সময় নালিকা নিউক্লিয়াস অপরিবর্তিত থাকে কিন্তু জনন নিউক্লিয়াস দুটি সমখণ্ডে বিভক্ত হয়। যখন জনন নিউক্লিয়াস যখন দুটি সমখণ্ডে বিভক্ত হয় তখন ওই সমখণ্ড দুটি আবার সাইটোপ্লাজমিক পর্দা দ্বারা পরিবেষ্টিত হয়ে কোষীয় আচরণ প্রদর্শন করে এবং এই কোষ দুটিকে বলা হয় পুংগ্যামেট বা শুক্রাণু। এখানে এই শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়া সমাপ্ত হয়। আর পরবর্তীতে আমরা ফিনিশিংটা এভাবে দেব যে যদি পুংগ্যামিটোফাইট প্রশ্নটা আসে তাহলে আরেকটা লাইন বলতে হবে আলাদা প্যারাতে যে নালিকা নিউক্লিয়াস, পুংগ্যামেট, পরাগ নালিকা, এক্সাইন এবং ইন্টাইন সমন্বিত সম্পূর্ণ গঠনটিকে পুংগ্যামিটোফাইট বলে। আর পুংগ্যামিটোফাইট সৃষ্টির সাথে সাথেই এই প্রক্রিয়া অর্থাৎ পুংগ্যামিটোফাইটের বিকাশ এবং পরিস্ফুটন সুসম্পন্ন হয়। আজকে মোটামুটি আমরা এখানে শেষ করলাম। তোমরা আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আমি খুশি হব। আর প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা হবে এইভাবে যে তোমাকে এই চিত্রটা দেয়া থাকবে, লেখাগুলো থাকবে না।
তুমি এগুলো হোয়াট দেয়া থাকতে অনেকভাবে থাকতে পারে সৃজনশীল কোশ্চেন। তাহলে এখানে মনে করো তোমাকে আমি এটা দিয়ে দিলাম যে এগুলো চিহ্নিত করো, এগুলো কোনটা কি তুমি চিহ্নিত করবা। এটাই উদ্দীপক। হোমওয়ার্ক। আমি একটা পূর্ণাঙ্গ কোশ্চেন দিয়ে দিচ্ছি, এটি বাড়ির কাজ করে পাঠাবে। এখানে তোমরা চিহ্নিত করবে, প্রত্যেকটা চিহ্নিত করবে এবং এটা কোন প্রক্রিয়া থেকে আসছে সেটি তাৎপর্য লিখবে। এটা গুরুত্বটা কি, তাৎপর্য মানে এখানে গুরুত্ব বা তাৎপর্য একই রকম, তাৎপর্য লিখতে পারো, গুরুত্ব লিখতে পারো। আচ্ছা, তাহলে এটি হচ্ছে আমাদের বাড়ির কাজ, সেটি করে তোমরা পাঠিয়ে দেবে, মেসেঞ্জারে পাঠিয়ে দেবে। ওকে, তাহলে আজকে আমরা শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা আবার ইনশাল্লাহ দেখা হবে এবং তখন আমরা নেক্সট কোশ্চেনটা হবে স্ত্রী গ্যামেটোফাইট সৃষ্টি প্রক্রিয়া অথবা ডিম্বাণু সৃষ্টি প্রক্রিয়া, সেটি আরও চিত্র নির্ভর। এই চ্যাপ্টারের প্রশ্নগুলো সবই চিত্র নির্ভর। তো সে পর্যন্ত তোমরা সবাই আশা করছি ভালো থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে এবং আপনজনদেরকে সুস্থ রাখার চেষ্টা করবে। পড়াশোনা একটু চালিয়ে যাও, কারণ আমাদেরকে এর সাথেই অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন অনলাইন ক্লাসের প্রতি তোমাদেরকে আসক্ত হতে হবে, কারণ এটি কতদিন চলে এটা আল্লাহই জানেন, ভালো জানেন, এখনও কিছুই বলা যাচ্ছে না। কাজেই সেই পর্যন্ত আমরা নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এই আশা করছি। আল্লাহ হাফেজ।